ওয়ালাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এখন ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠার লক্ষ্য এবং তাদের কার্যাবলী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ফরাসি আক্রমণের পর মিশরে নৈতিক এবং বস্তুবাদী চিন্তাধারায় সবথেকে বেশি পশ্চিমা ভাবাদর্শ প্রভাব রাখে। মুসলমানদের অন্তরে ইমানি চেতনাকে বিলুপ্ত করে ইসলামী সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি কালচারের জায়গায় পশ্চিমা ভাবাদর্শের বীজ বপন করা, সেখানে নাস্তিকতা, জড়বাদ, বস্তুবাদী, অদৃশ্য বিশ্বাস না করার মতো ভয়াবহ পশ্চিমা ভাবাদর্শ এই সকল রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে দেওয়া। এবং আমরা দেখতে পাই এক্ষেত্রে তারা অনেকটা সফল হয়ে যায়। মূলত পশ্চিমা আদর্শকে রুখে দেওয়ার জন্য 1928 সালে হাসানুল বান্না মিশরের সুয়েজ খাল তীরবর্তী ইসমাইলিয়াতে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন, যার নাম দেওয়া হয় জামাআতুল ইখওয়ানুল মুসলিমিন তথা মুসলিম ব্রাদারহুড। আমরা অষ্টাদশ শতাব্দীর শুরু থেকে বর্তমান পর্যন্ত মুসলিম ভাবাদর্শ, ইসলামী রাজনৈতিক সচেতনতার জন্য আরব বিশ্বে সব থেকে যে দলের বেশি প্রভাব রয়েছে, আমরা বলতে পারি ওই দলটির নাম হচ্ছে ইখওয়ানুল মুসলিমিন। ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠাতা হাসানুল বান্নার জন্ম 1906 সালে মিশরের একটি মোহাম্মদিয়া নামক একটি অঞ্চলে। শৈশবে তিনি ইসলামী শিক্ষা এবং ইসলামী পরিবেশে লালিত পালিত হন। 1927 সালে মিশরের কায়রোর দারুল উলুম থেকে পড়াশোনা শেষ করার পর মিশরের ইসমাইলিয়াতে শিক্ষকতার পেশা হিসেবে যোগদান করেন। এবং ঠিক তখন, কারণ ইসমাইলিয়াতে মূলত ব্রিটিশ সরকারের মূল কেন্দ্র ছিল, যে কারণে খুব কাছ থেকে পশ্চিমাত্যের বিভিন্ন অপতৎপরতা, তাদের মুসলিম বিরোধী কর্মকাণ্ড, তাদের অত্যাচার, স্বৈরাচারকে কাছ থেকে প্রত্যক্ষ করে তিনি মুসলমানদের ইমানি চেতনাকে জাগ্রত করার জন্য একটি বিপ্লব কায়েম করার স্বপ্ন দেখেন এবং এর থেকে তিনি মূলত ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠা স্থাপন করেন। হাসানুল বান্না 1933 সালে কায়রোতে বদলি হওয়ার আগ পর্যন্ত ইখওয়ানুল মুসলিমিনের প্রধানতম কেন্দ্র ছিল ইসমাইলিয়া, এবং তখনই খুবই অল্প সময়ের ভেতর ইখওয়ানুল মুসলিমিন তার নিজস্ব পরিমণ্ডল দেশ ছাড়িয়ে বিভিন্ন দেশে তার শাখা প্রশাখা বিস্তৃতি লাভ করে। ফিলিস্তিন সংকট তৈরি হয়, তখন ইখওয়ানুল মুসলিমিন আরব জাতীয়তাবাদকে সমর্থন করে ব্যাপকভাবে আরবদের সমর্থন লাভে সমর্থ হন। এর পরবর্তী সময়ে 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, ওই সময়টাতে ইখওয়ানুল মুসলিমিন তার বিভিন্ন শাখা প্রশাখা, বিভিন্ন বিভাগ খুলে ফেলেন। ইতিমধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, ব্যবসা বাণিজ্য ক্ষেত্র সহ খুলে ফেলেন। ইখওয়ানুল মুসলিমিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকারের প্রচন্ড বিরোধিতা করেন এবং আমরা দেখতে পাই এই বিরোধিতার ফলে 1948 সালে ইংরেজকে তারা ব্যাপকভাবে বিরোধিতা করে এবং এই বিরোধিতার ফলে মাহমুদ ফাহমি আন-নক্কাশ তিনি 1948 সালের ডিসেম্বর মাসের 8 ইখওয়ানুল মুসলিমিনকে ব্যান করে দেন। এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই এর 20 দিনের মাথায় মাহমুদ ফাহমি আন-নক্কাশকে হত্যা করা হয়। এই হত্যার দায়ভার চাপিয়ে দেওয়া হয় ইখওয়ানুল মুসলিমিনের উপর এবং এরই প্রেক্ষিতে 1949 সালের 12 ফেব্রুয়ারিতে হাসানুল বান্নাকে শহীদ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে 1951 সালের দিকে ইখওয়ানুল মুসলিমিনের উপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা আস্তে আস্তে তুলে দেওয়া হয় এবং স্বাভাবিক অবস্থার দিকে প্রত্যাবর্তন করে। 1954 সালে ইখওয়ানুল মুসলিমিন মিশরের জাতীয়তাবাদী নেতা গামাল আব্দুল নাসেরের সমর্থন করে, কিন্তু পরবর্তী সময় আমরা দেখতে পাই
ইখওয়ানুল মুসলিমিন তাদের এবং জামাল আব্দুল নাসেরের আদর্শগত পার্থক্যের কারণে একটা সময় তাদের মধ্যে ফাটল দেখা দেয় এবং তাদের মধ্যে ব্যাপক মতবিরোধ দেখা দেয়। তার পরবর্তী সময় থেকে 1954 থেকে 70 সাল পর্যন্ত জামাল আব্দুল নাসেরের সরকার ইখওয়ানুল মুসলিমিনের অনেক নেতাকর্মীকে বিভিন্নভাবে হয়রানি করে, বন্দী করে এবং নিহত করে। 1971 সালের দিকে আনোয়ার সাদাত মিশরের ক্ষমতা লাভ করেন এবং ক্ষমতা লাভের পর আমরা দেখতে পাই ইখওয়ানুল মুসলিমিনকে নিঃশর্তভাবে ক্ষমা করে। তবে আমরা দেখতে পাই আনোয়ার সাদাত সরকার ইখওয়ানুল মুসলিমিনকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি প্রদান করে না। দুঃখজনকভাবে সত্যি যে 1979 সালের দিকে আনোয়ার সাদাত ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষর করেন ইহুদিদের সাথে, যার ফলে যেটা ছিল পরিপূর্ণ আরব জাতীয়তাবাদ এবং ফিলিস্তিনের সর্বপ্রকার সুবিধা বিরোধী। এবং এর ফলে আমরা দেখতে পাই 1981 সালের দিকে এক কুচকাওয়াজে এক সামরিক কর্মকর্তা তাকে গুলিবিদ্ধ করে হত্যা করে। 2005 সালের দিকে ইখওয়ানুল মুসলিমিন নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ব্যাপক ভোটে মোটামুটি জয়লাভ করেন এবং তখনও পর্যন্ত রাষ্ট্রীয় পর্যায়ে ইখওয়ানুল মুসলিমিন ক্ষমতা লাভ করতে পারেনি। 2011 সালের ফেব্রুয়ারি মাসে প্রবল গণ অভ্যুত্থানের মুখে হোসনি মোবারক ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। এই সময় আমরা দেখতে পাই ইখওয়ানুল মুসলিমিন নতুনভাবে রাজনৈতিকভাবে সক্রিয় হন এবং নিজেদের রাজনৈতিক শাখার নাম দেন ফ্রিডম অ্যান্ড জাস্টিস। 2012 সালের 30 জুন প্রেসিডেন্ট মুরসি প্রথম 51.73% ভোটে জয়লাভ করে ইখওয়ানুল মুসলিমিনের প্রেসিডেন্ট পদ অলংকৃত করেন। এর মধ্য দিয়ে মূলত ইখওয়ানুল মুসলিমিন রাজনৈতিকভাবে ক্ষমতায় আসে। দুঃখজনকভাবে আমরা দেখতে পাই তার পরবর্তী এক বছরের মাথায় 2013 সালের জুলাই মাসে ভুটানের মুখে মোহাম্মদ মুরসি ক্ষমতা ছাড়তে বাধ্য হয় এবং এর মধ্য দিয়ে মূলত রাজনৈতিকভাবে আবার ইখওয়ানুল মুসলিমিন ক্ষমতাচ্যুত হন। তারপর থেকে ইখওয়ানুল মুসলিমিনের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি এখনো সেনাদের নজরদারিতে, বিশেষ নজরদারিতে আছেন। মূলত ইখওয়ানুল মুসলিমিন যেহেতু একটি ইসলামী সমাজ বিনির্মাণের জন্য গঠিত হয়েছে, সেজন্য আমরা দেখতে পাই অনেক কার্যক্রমকে সামনে নিয়ে ইখওয়ানুল মুসলিমিন আগায়। অল্প সময়ের ভিতরে ইখওয়ানুল মুসলিমিন অনেকগুলো শাখা বিভাগ খুলে ফেলে, যার মধ্য দিয়ে বিভিন্ন রকম কার্যক্রম ভূমিকা রাখে। আমরা দেখতে পাই তারা মূলত সর্বপ্রথম তারা যে বিষয়টিকে তারা নিন্দা করে এবং যে বিষয়টির সমালোচনার মুখে তারা মিশরকে তারা ফেলে, সেটা হচ্ছে গিয়া জাতীয়তাবাদ তথা জাতীয়তাবাদী চেতনার কথা, যেটা পশ্চিমা বিশ্বের মাধ্যমে প্রভাবিত আরব বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছিল, সেটার তারা কঠোর নিন্দা করে এবং জাতীয়তাবাদকে তারা আধুনিক জাহিলিয়াত হিসেবে আখ্যা দেয়। জাতীয়তাবাদকে তারা ইসলাম বিমুখ একটি প্রজন্ম হিসেবে দেখে এবং তারা মূলত ইসলাম মুখী একটি প্রজন্ম গড়ার জন্য বিভিন্ন রকম কার্যক্রম নেয়। এই কার্যক্রমে অনেক অংশ ছিল, যেরকম সমাজ কল্যাণমূলক তারা কার্যক্রমে অংশগ্রহণ করে। এর মধ্যে তারা গরিবদেরকে বিভিন্ন প্রকার সুবিধা প্রদান করে, অর্থনৈতিক সুবিধা প্রদান করে। তারপর হচ্ছে আমরা দেখতে পাই এখানে তারা শরীর চর্চার একটা বিভাগ খোলে, যেখানে মধ্যে অর্থাৎ প্রত্যেক ভাইকে হচ্ছে গিয়ে নির্দিষ্ট সময় শরীর চর্চা করতে হতো। এইভাবে আমরা দেখতে পাই শিক্ষা ও সংস্কৃতি বিভাগ খোলে, যার মধ্যে দিয়ে তারা ব্যাপক ভাবে শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা করে। একইভাবে অর্থনৈতিক বিভিন্ন তৎপরতা তাদের মধ্যে দেখতে পাই, যেরকম ভাবে তারা অর্থনৈতিক উন্নতি সাধন করার জন্য তারা অনেকগুলো কার্যক্রম তারা হাতে নেয় এবং তাদের মৌলিক স্লোগান ছিল যে অর্থনৈতিক উন্নতি না লাভ হলে কোনোভাবেই বুদ্ধিবৃত্তিক বা অন্য কোনো উন্নতি লাভ করা সম্ভব নয়। মূলত ইখওয়ানুল মুসলিমিন পশ্চিমাদের যে টেকনোলজি উন্নতি সেগুলো গ্রহণ করার পক্ষে ছিল এবং তাদের আদর্শকে অ্যাভয়েড করার পক্ষে ছিল। একই সাথে আরো অনেক রকম বিভিন্ন তৎপরতা গ্রহণ করেন, যার মধ্য দিয়ে মূলত একটি ইসলামী জাতি রাষ্ট্র, ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র বিনির্মাণের বিভিন্ন প্রয়াস চালায়। সামগ্রিক একটা প্রয়াসের মধ্য দিয়ে মূলত ইখওয়ানুল মুসলিমিন মানুষদের মন জয়লাভ করতে সক্ষম হয়। আমাদের আজকে আলোচনা এই পর্যন্তই।
আমাদের সাথে থাকার জন্য সকলকে অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।